আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি শুকনো পাতার নূপুর পাই, পর্ব সংখ্যা 22। লেখনীতে আয়েশা রিন। সেদিনের মতো আজও ইরানের বাবা মাতাল হয়ে রাস্তায় পড়েছিল। তবে আজ তাকে প্রথম দেখতে পায় পুলিশ অফিসার ইমন। ইমন যখন তাকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মেহেরাজ তা দেখতে পায়। নিজের পরিচিত লোকের কথা বলে ইমনের হাত থেকে মাতাল লোকটাকে ছাড়িয়ে নিজের গাড়িতে তোলে সে। ইরানদের ফ্ল্যাটের দরজায় এসে মেহেরাজ কলিং বেল বাজায়। টানা 10 মিনিট পর অলস ভঙ্গিতে দরজা খোলে ইরান। মেহেরাজ ওর দিকে তাকিয়ে বিরক্তি মাখানো গলায় রাগ দেখিয়ে বলে, দরজা খুলতে এত সময় লাগে নাকি? ইরান স্বাভাবিক গলায় উত্তর দেয়, রাতের খাবার খাচ্ছিলাম ভাইয়া। যাকগে, এই নাও ধরো তোমার মাতাল বাবাকে। ইরান এক নজর বাবার দিকে তাকিয়ে সোজা মুখে বলে, না, আমি ওনাকে ঘরে তুলব না। প্রতিদিনের এই মাতলামো আর সহ্য হয় না আমার। যেখানে কুড়িয়ে পেয়েছিলেন সেখানেই ফেলে আসুন। মেহেরাজ কপাল কুঁচকে চোখ গরম করে বলল, ঘরে তুলবে না মানে? উনি সোজা পুলিশ স্টেশনে যাচ্ছিলেন, রাস্তায় পেয়েছি বলেই বেঁচে গেলে, বুঝলে? পুলিশের নাম শুনতে ইরানের মুখের হাসি উধাও হয়ে গেল। বাধ্য হয়ে বাবাকে ঘরে তুলে সোফায় নিয়ে শুইয়ে দিল। মেহেরাজও পিছু পিছু এসে বসল। ইরান খানিকটা অপ্রস্তুত হলো, কিন্তু মুখে তা প্রকাশ পেতে দিল না। মেহেরাজকে সোফায় বসিয়ে রেখে দ্রুত রান্নাঘর থেকে কফি বানিয়ে নিয়ে এলো। কফির কাপটা সামনে বাড়িয়ে দিয়ে আর চোখে তাকিয়ে বলল, আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? মেহেরাজ কফিতে চুমুক দিতে দিতে অবাক হয়ে বলল, আমার আবার গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? কেন, সেদিন না নিজেই বললেন? বলেছিলাম। ও হ্যাঁ, ভালো আছে সে। ইরান মুচকি হাসল। সে খুব ভালো করেই জানে মেহেরাজ মিথ্যে বলছে। ঝিলমিলের কাছ থেকে খবর নিয়েছে সে, কোনো গার্লফ্রেন্ড নেই তার। মেহেরাজ কফির কাপে শেষ চুমুক দিয়ে ইরানের ঘরের চার দেওয়ালে চোখ বুলল। তারপর হঠাৎ প্রশ্ন করে বসল, তোমার বাবা তো সারাদিন নেশা করেই কুল পায় না, তা তোমাদের সংসার আর পড়াশোনার খরচ কে চালায়? ইরানের মুখের চঞ্চল হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। গমগমে গলায় বলল, চালায় কেউ একজন। কে সে? আপনি চিনবেন না ভাইয়া। বান্ধবীর চাচাকে কথায় কথায় ভাইয়া বলো, লজ্জা লাগে না? চাচ্চু ডাকবে কতবার বলবো? আপনি কি আমার দাদার গোপন সন্তান? হোয়াট? না মানে আমার চাচারা সবগুলোই মারা গিয়েছে, তাই কোনো চাচ্চু নেই। আপনি যদি আমার দাদার গোপন সন্তান হয়ে থাকুন তাহলে বলুন, চাচা ডাকবো। অসভ্য মেয়ে। কথা বাড়ালো না মেহেরাজ আর। ফাঁকা কফির কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো, কিন্তু ঘর থেকে বের হতে যাবে ঠিক তখনই তার কানে ভেসে এলো এক অদ্ভুত করুণ শব্দ, যেন ছোট্ট কোনো বাচ্চার কান্না থেমে থেমে গুমড়ে উঠছে চার দেওয়ালের আড়ালে। মেহেরাজ থমকে দাঁড়িয়ে ভুরু কুচকে শুধালো, তোমার কোনো ছোট ভাই বোন আছে নাকি এখানে? কেন? বাচ্চার কান্নার শব্দ পেলাম যে। ভুল শুনছেন ভাইয়া, এই ফ্ল্যাটে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম। কই, আমি তো কিছু শুনলাম না। মেহেরাজ আর কোনো তর্ক করল না। সোফায় শুয়ে শুয়ে ইরানের মাতাল বাবা তখনও তার মৃত স্ত্রীকে উদ্দেশ্য করে গুনগুন করে যাচ্ছে। সেদিকে একবার নজর বুলিয়ে দরজার দিকে পা বাড়ালো মেহেরাজ। তবে ইরানের আজকের এই অদ্ভুত আচরণটা মেহেরাজের মাথায় খটকা বাঁধালো। মেয়েটা যেন মেহেরাজকে ঘরে দেখে ভীষণ অস্বস্তি আর এক অদৃশ্য আতঙ্কে ছটফট করছে। অথচ এই মেয়েই তো রাস্তাঘাটে তাকে দেখলেই কথা বলে একদম পাগলের মতো করে দেয়। মেহেরাজ ফ্ল্যাট থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যেতেই ইরান মাতাল বাবাকে সোফায় ওই অবস্থায় ফেলে রেখে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। টুম্পা আর পারুল রান্নাঘরের এক কোণে একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই চোখ মুখ গোল গোল করে যেন কোনো অলৌকিক দৃশ্য দেখছে, কিন্তু তার চেয়ে কোনো অংশে কম কিসে। চঞ্চল শেহরিয়ারের দ্বিতীয় সন্তান আজ কিচেনে ঢুকে রাতের খাবার বানাচ্ছে। পরনে তার লাল রঙা স্লিভলেস টি শার্ট আর ট্রাউজার। চওড়া বাইসেপ আর চওড়া কাঁধের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনোই উল্টে খুন্তি নাড়ার প্রতিটা ভঙ্গিতে যেন কোনো দক্ষ শেফের পারদর্শিতা। চুলার ডিসপ্লেতে লাল রঙের টাইমার ফুটেছে, আর বারিশ প্যানে মশলা আর চিকেন উল্টে পাল্টে দিচ্ছে। টুম্পা আর পারুলকে এইভাবে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বারিশ চুলার পাওয়ার লেভেল একটু কমাতে কমাতে ভারী গম্ভীর গলায় বলে উঠল, এখানে কি আমি কোনো বায়োস্কোপের খেলা দেখাচ্ছি যে নিজেদের কাজ রেখে এইভাবে হাঁ করে দাঁড়িয়ে আছো? বারিশের ঠান্ডা ধমক শোনা মাত্রই টুম্পা আর পারুল ঝটপট সেখান থেকে কেটে পড়ল।
রান্না শেষ করে বারিশ একটা ট্রেতে সুন্দর করে গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন সাজিয়ে নিল। তারপর ট্রেটা হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে এলো উপরতলার ঘরের দিকে। আজকের দুপুরের খাবার বাহির থেকে আনা হয়েছিল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল বিছানার এক কোণে কাঁথা গায়ে পেঁচিয়ে চুপচাপ বসে আছে ঝিলমিল। পেনকিলারের সৌজন্যে পেটের কামড়টা এখন কিছুটা কম হলেও মুখটা এখনো একদম ফ্যাকাশে তার। বারিশ ট্রেটা পাশের টেবিলের উপর রেখে বলল, ওঠো, খেয়ে নাও। ঝিলমিল খাবারের ধোয়া ওঠা সুঘ্রাণ পেতেই মনে মনে ভীষণ খুশি হলো। খাবার প্লেটের দিকে নজর দিল। বারিশ খেতে বসলো, চুপচাপ খাচ্ছে একদম। খেতে খেতে ঝিলমিল একবার তাকালো। আজ তো ঠিকই বাড়িতে হওয়া রান্না খাচ্ছে, অথচ এতদিন লোকটা অযথা তাকে দিয়ে হাবিজাবি রান্না করে কাটাতো। খাবারের স্বাদটা সত্যি চমৎকার, সে খেতে খেতেই নিজের মনে বলল। খাবারটা সত্যি খুব মজা হয়েছে। টুম্পা আন্টির রান্না বরাবরই খুব সুন্দর হয়। কতদিন পর এমন মজার খাবার খেলাম। নিজের হাতের রান্না ঝিলমিলের নিজের একদমই ভালো লাগে না, কিন্তু এই লোকটার ভয়ে বাধ্য হয়ে এতদিন রাঁধতে হচ্ছে। বারিশ অবশ্য ওর কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে নিজের প্লেটের খাবার শেষ করে প্লেটগুলো নিয়ে যাওয়ার জন্য টুম্পাকে ডেকে শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। টুম্পা এসে দ্রুত প্লেটগুলো ট্রেতে তুলে নেয়। ঝিলমিলের মুখ দেখেই বুঝলো মেয়েটার শরীর ভালো না। সে ঝিলমিলের একটু কাছে এসে মুখ টিপে হেসে আস্তে করে শুধালো, খাওন কেমন হয়েছে? ঝিলমিল শান্ত মুখে বলল, খুব মজা, অনেকদিন পর তোমার হাতে রান্না খেলাম আন্টি। আমি তো রাঁধিনি। ঝিলমিল অবাক হয়ে তাকালো। তাহলে কে রাঁধলো? কে আবার? তোমার স্বামী। চোখ বড় বড় করে ফেললো ঝিলমিল। দেখো, একদম ফাজলামো করবেন আন্টি, উনি কিভাবে রান্না করবেন? আরে খোদার কসম, সত্যি কইতাছি, ছোট ভাই রাঁধছে। এখন বুঝলাম তুমি অসুস্থ দেখা তোমার লাইকে রান্নাঘরে ঢুকছে। বাহ, কি মহব্বত। টুম্পা চলে গেল, কিন্তু বিছানার উপর রেখে গেল এক অচেনায় জমে যাওয়া ঝিলমিলকে। অবাক আর বিস্ময়ে ঝিলমিলের শরীর যেন কয়েক সেকেন্ডের জন্য অসাড় হয়ে রইল। লোকটা সত্যি সত্যি নিজের হাতে ওর জন্য রান্না করেছে। ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে এলো বারিশ। শরীরের ওপরের অংশে সুতো কাপড়ও নেই, শুধু কোমরে পেঁচানো ধবধবে সাদা একটা তোয়ালে। রুম জুড়ে ছড়িয়ে পড়ল টমফোর্ড অম্বার লেদার বডি ওয়াশের কড়া পুরুষালীর রয়্যাল লেদারি সুবাস। ঝিলমিল বারিশের সুঠাম চওড়া ফিগারের দিকে তাকালো। সুগঠিত বুক, চওড়া কাঁধ আর পেট জুড়ে ভাসমান সিক্স প্যাক। না চাইতেও চোখ সেদিকে আটকে রইল তার। তারপর চোখ দুটো বুঝে সেই রাজকীয় মাতাল করা স্মেলটা বুক ভরে অনুভব করলো। পর মুহূর্তে মনের ভেতর জন্ম নেওয়া এই অনুভূতিটাকে ঝেড়ে ফেলে চটপট চোখ খুলে একদম মুখ বাঁকিয়ে বলল, খাবারটা তেমন মজা হয়নি। বারিশ আলমারি থেকে শুধু একটা প্যান্ট আর টি শার্ট বের করতে করতে বলল, গিললে তো ঠিকই। এখন কি আমি না খেয়ে মরে থাকবো নাকি? কিছু বলল না বারিশ। ঝিলমিল এবার খেয়াল করলো বারিশের মাথার চুলগুলো এখনো বেশ ভেজা। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে তার খালি পেট আর বুকে। মাথার চুলটাও ঠিকভাবে মুছতে পারে না। তিনি আবার রান্না করলেন কিভাবে? বারিশ আয়নায় নিজেকে দেখতে দেখতে শান্ত গলায় বলল, আমার জীবনে এমন অনেক দিন গিয়েছে যখন আমাকে নিজ হাতে রান্না করতেই খেতে হয়েছে। কেন? বিদেশে যখন ছিলেন তখন? বিদেশে দেশে সব জায়গাতেই। কেন? দেশে নিজের বাড়িতে কেন রান্না করতে যাবেন? জানি না। সংক্ষিপ্ত উত্তর দিয়ে বারিশ আলমারি থেকে আরেকটা ছোট তোয়ালে নিয়ে নিজে সোজা ঝিলমিলের দিকে হেঁটে এলো। একদম কাছে এসে খানিকটা ঝুঁকে তোয়ালেটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, চুলটা মুছে দাও। আমি? ঝিলমিল তোতলাতে তোতলাতে বারিশের অনাবৃত হালকা ভেজা চওড়া বুকের দিকে তাকালো। লোকটা একদম শরীর ঘেঁষে আসায় বুকটা কেমন যেন ধক করে উঠল। না চাইতেও একটা শুকনো ঢোক গিলল ঝিলমিল। বারিশের মাতাল করা গন্ধটা এবার আরো গাঢ় হয়ে এসে ওর নাকে ধাক্কা দিল। ঝিলমিল কাঁপা কাঁপা হাতে তোয়ালেটা নিয়ে বারিশের ভেজা চুলে হাত রাখলো। তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে গিয়ে ওর হাত জোড়া স্পষ্ট থরথর করে কাঁপছে। বারিশ ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে খুব নিচু গম্ভীর কণ্ঠে বলল, কাঁপছো কেন? ঝিলমিল তোয়াল দিয়ে চুল মোছার গতি বাড়িয়ে দিয়ে না শোনার ভান করে তোতলানো গলায় বলল, কই কই কাঁপছি আমি? জবাব এলো না বারিশের থেকে। ঝিলমিল এখনো বারিশের কাণ্ডে মুগ্ধ।
কত সুন্দর করে রান্না করে খাওয়ালো। সে চুল মুছতে মুছতে মুচকি হেসে বলল, আপনার সব রূপই দেখা শেষ, রাগ, অ্যাটিটিউড, জেদ, বেপরোয়া ভাব, আবার ভালো মানুষই। শুধু একটা জিনিস এখনো দেখা হয়নি। বারিশ চোখের পলক না ফেলে শান্তভাবে শুধালো, কি? আপনাকে আমি কখনো হাসতে দেখিনি। হাসেন না কেন? কথা শুনে বারিশের দৃষ্টি গভীর হলো। চোখ দুটো সামান্য ছোট করেই সে ঝিলমিলের আরও কাছাকাছি ঝুঁকে এলো। নিজের দুই হাত ঝিলমিলের দুই পাশে বেছানোর উপর রেখে একদম বন্দি করে ফেলল। তারপর ঘোর লাগা হাসকি স্বরে বলল, তুমি আমার আরও অনেক কিছুই দেখোনি, দেখতে চাও? ঝিলমিল মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। লোকটার গলার টোন আর চোখের চাউনি কেমন বদলে গিয়েছে। খারাপ ইঙ্গিত দিচ্ছে কি লোকটা? ঠিক কি দেখার কথা বলছে? বারিশের তপ্ত শ্বাস এখন ঝিলমিলের গালে এসে লাগছে। নাকটা পেরে ঝিলমিলের নাকের সাথে ছুঁই ছুঁই। আরও একবার শুকনো ঢোক গিলল কিশোরী। শক্ত হয়ে উত্তর দিল, না, দেখতে চাই না। বারিশের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটল। সে একই ভঙ্গিতে ঝুঁকে থেকেই নিচু কণ্ঠে বলল, আমিও তোমার একটা জিনিস ছাড়া বাকি সব দেখে নিয়েছি। ঝিলমিলের বুকের ভেতরটা ধক করে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, কি দেখেননি? বারিশ জবাব দিল না। তার গভীর তীক্ষ্ণ নজর ঝিলমিলের ওপর থেকে নিচে সর্বাঙ্গে গভীরভাবে পরখ করে নিল। তারপর নীরবতা বজায় রেখে সোজা হয়ে দাঁড়ালো। দিঘি ইদানিং অফিসে আসা ছেড়েই দিয়েছে। আর যেদিন বাধ্য হয়ে আসে, এমন সব কাণ্ড ঘটিয়ে বসে যে তাহসিনের কাজের একদম 12টা বেজে যায়। চেয়ারম্যানের রুমে নূরজাহান চৌধুরী তার চেয়ারে বসে আছেন। সামনে ফাইল হাতে দাঁড়িয়ে কাজ সামলাচ্ছে তাহসিন। নূরজাহান চৌধুরী হঠাৎ বলে উঠলেন, তাহলে তোমার ওয়াইফ মারা গিয়েছে নাকি কোনোভাবে ডিভোর্স হয়েছে? না। তাহলে? ওয়াইফ নেই আমার। কপাল কুঁচকে গেল নূরজাহান চৌধুরীর। তাহলে বাচ্চা এলো কোত্থেকে? তার দিকে তাকালো তাহসিন। সত্য বললে ঘৃণা করবেন না তো আমায়? কেন ঘৃণা করব কেন? কারণ সে আমার জারজ সন্তান। নূরজাহান চৌধুরীর ভেতরের শ্বাস ভেতরেই আর বাহিরের শ্বাস বাহিরে আটকে রইল। শ্বাস নিতে পারছে না। এসির মধ্যেও শরীর কেমন ঘামছে। কি হলো আপনার? কিছু না। তুমি একদিন তোমার বাচ্চাকে নিয়ে এসো। ও যেখানে আছে খুব ভালো আছে। কি যেন নাম বলেছিলে তার? তাহসিন কয়েক মুহূর্ত চুপচাপ নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে রইল। তারপর একদম নিচু গলায় বলল, দিগন্ত। আপনি চাইলে নূর বলেও ডাকতে পারেন। নূরজাহান চৌধুরী কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে রইলেন। কয়েক সেকেন্ডের পর বললেন, ছবি নেই ছেলেটার? দেখাও দেখি কেমন দেখতে ছিল। তবে এখানে আসার পর ফোন থেকে সব ডিলিট হয়ে গিয়েছে। নূরজাহান চৌধুরী ফোঁস করে শ্বাস ছেড়ে আর কথা না বাড়িয়ে কয়েকটা ফাইল দিয়ে বললেন, ঠিক আছে, এই ফাইলগুলো নিচের ফ্লোরে দিয়ে আসো। ফাইল জমা দিয়ে আসার সময় লিফটের সামনে দাঁড়ালো তাহসিন। লিফটের স্টিলের দরজাটা খুলতে ভেতর দিয়ে থাকা মানুষটাকে দেখে থমকে গেল। ভেতরে দিঘি দাঁড়িয়ে। তাহসিনকে দেখেই সে ছট করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তাহসিন ভেতরে ঢুকে আর চোখে এক নজর দিঘির দিকে তাকালো। দিঘির পরনে ওয়েস্টার্ন অফ শোল্ডার টপস আর শর্ট স্কার্ট। তাহসিন গভীর গলায় বলল, আপনাকে হয়তো বলেছিলাম এইসব জামা কাপড় পরে অফিসে আসবেন না। তুমি সামান্য একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার শরীরে তোমার নজর যায় কেন? কোন সাহসে? আমার নজর অন্তত তাদের চেয়ে অনেক ভালো যাদের সাথে আপনি আজকাল আর ঘুরে বেড়ান। দিঘি চিবিয়ে চিবিয়ে বলল, এসব উপদেশ আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। দূরে থাকবে আমার থেকে। আমার একটা বাচ্চা আছে শুনে আপনি এমন রং বদলে ফেলবেন? জানলে প্রথম দিনই বলে দিতাম। এটা তো তোমার ভুল। তোমাকে ভালোবেসেছিলাম ভেবে এখন আমার নিজেকেই সব থেকে বড় গাধা মনে হয়। ওটাকে ভালোবাসা বলে না। তাহসিনের এই ঠান্ডা গলার কথাটা শুনতে দিঘির মাথার রগ জ্বলে উঠল। রাগের মাথায় এক হাতে শক্ত করে চেপে ধরল তাহসিনের চোয়াল। দাঁতে দাঁত পিষে বলল, বলে এটাকে ভালোবাসা বলে। খবরদার আমার ভালোবাসাকে ছোট করবে না তুমি। ভালোবাসি আমি এখনো তোমাকে, কিন্তু যে অন্য নারীকে ছুঁয়ে বাচ্চার জন্ম দিয়েছে সে আমাকে স্পর্শ করার অধিকার রাখে না। তাহসিন কোনো প্রতিবাদ করল না। উল্টো তার চোখে কেমন নিঃশব্দ হাসি ফুটে উঠল। দিঘি সেই হাসির মানে বুঝল না। তার নিজের চোখ দুটো তখন নোনা জলে টলমল করছে।
এটা রাগ নাকি বুকের ভেতরে কান্না? দুজন মানুষের মধ্যে কতটা গভীর সম্পর্ক থাকলে একটা বাচ্চা হয়? যে তাহসিনের জন্য বারিশের মতো একটা ছেলেকে পায়ে ঠেলে পরিবার ছেড়ে পালিয়েছিল, সেই তাহসিন এত বড় সত্য তার থেকে লুকিয়ে রেখেছিল। দিঘির চোখের পানি সামলে বলল, তুমি যদি আরেকবার আমার ভালোবাসাকে তুচ্ছ করে কথা বলো, মেরে ফেলবো আমি তোমাকে। লিফটের দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরী। তিনি বাইরে যাওয়ার জন্য নামছিলেন। মাকে দেখে ঝট করে তাহসিনের চোয়াল থেকে হাত সরিয়ে নিল দিঘি। তড়িঘড়ি করে চোখের জল মুছে চরম জেদ নিয়ে বলল, আমার জন্য ছেড়ে দেখো মা, আমি বিয়ে করব। লিফটের এক কোণে দাঁড়িয়ে থাকা তাহসিনের হাত দুটো মুহূর্তে শক্ত মুষ্টিবদ্ধ হয়ে গেল। হাতের রগ ভেসে উঠল তার। নূরজাহান চৌধুরী শান্ত গলায় বললেন, সত্যি বলছিস? আমি আজ থেকেই দেখা শুরু করব। অসুস্থতা কেটে যাওয়ার পর ঝিলমিলের জীবন আবার আগের রুটিনেই ফিরে এসেছে। আজ জারিফের জন্মদিনের পার্টি। বাসাতেই বিশাল আয়োজন করা হয়েছে। বারিশ চেয়েছিল ঝিলমিলকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসতে, কিন্তু ঝিলমিল রাজি হয়নি। জেদ ধরে পার্টিতে এসেছে। জারিফের জন্মদিন উপলক্ষে চৌধুরী বাড়ির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘরের মানুষ তো বটেই, সাথে আত্মীয় স্বজন আর জারিফের একঝাঁক বন্ধু বান্ধবী। পুরো অনুষ্ঠান মুখরিত। আজকের জন্য ঝিলমিল সেজেছে নীল রঙের একটা শর্ট কুর্তি আর হালকা কাজের প্লাজো। বারিশকেও জোর করিয়ে নেভি ব্লু কোট পরিয়েছে। অনেকদিন পর নিজের পরিবারের মানুষগুলোকে পেয়ে বেশ গল্পে মেতে উঠেছে ঝিলমিল। অন্যদিকে বারিশ আর মেহেরাজ দাঁড়িয়ে আছে একটু দূরে, ড্রয়িং রুমের এক কোণে। বারিশের চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছে ঝিলমিলের হাসি খুশি মুখের উপর। ভেতরটা রাগে রি করলেও এখানে রাগ দেখানোর সুযোগ নেই তার। চঞ্চল শেহরিয়ার আগে স্পষ্ট করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন, অনুষ্ঠানের মাঝে যেন কোনো প্রকার গোলমাল না হয়। হাই, কি অবস্থা? ঝিলমিলের ওপর থেকে চোখ সরিয়ে পাশ ফিরতেই বারিশ দেখলো পরিণীতা দাঁড়িয়ে আছে। তার পরনে নীল রঙের হালকা একটা ফিনফিনে শাড়ি। বারিশ সামান্য ভুরু কুচকে শুধালো, তুমি এখানে? নিজের স্টুডেন্টের বার্থডে পার্টিতে আমি আসবো না? কেমন কথা এটা? পাশে দাঁড়িয়ে থাকা মেহেরাজ কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আপনি জারিফের ম্যাম? তা কি বিষয়ে ক্লাস নেন আপনি? পরিণীতা মৃদু হেসে জবাব দিল, ওদের ক্লাস নেই, আমি কলেজের ম্যাথ টিচার। মেহেরাজ মনে মনে বেশ হাসি পায়। ক্লাস নেই অথচ স্টুডেন্টের জন্মদিনের পার্টিতে একেবারে সেজেগুজে হাজির। ওদিকে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়ে গিয়েছে। জারিফ স্টেজে দাঁড়িয়ে এক এক করে নিজের পুরো পরিবারের সাথে উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছে, কিন্তু সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই সে নিজের বারিশ চাচ্চু আর তার স্ত্রীর কথা এড়িয়ে গেল। ঝিলমিল চট করে সোফা থেকে উঠে সোজা স্টেজে চলে গেল। কারোর কোনো কিছু বুঝে ওঠার আগেই জারিফের হাত থেকে কর্ডলেস মাইকটা এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে চড়া ও স্পষ্ট গলায় বলল, হ্যালো এভরিওয়ান, আই এম জাহানারা চৌধুরী ঝিলমিল, জারিফস অন অ্যান্ড অনলি আন্ট, ওয়াইফ অফ ফাইজান বারিশ শেহরিয়ার। কথাটা বলে ঝিলমিল মিষ্টি করে হেসে এক হাত সামনে বাড়িয়ে নিচের দিকে দাঁড়িয়ে থাকা বারিশকে ইঙ্গিত করল। বারিশ স্টেজের দিকে তাকালো। ঝিলমিলের সংবর্ধনা শুনে পুরো হল একসাথে করতালির ঝড় উঠল। আর পাশে দাঁড়িয়ে থাকা জারিফ নিজের চোখ দুটো রাগে লাল করে ঝিলমিলের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। পরিণীতাও কেমন তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিলের দিকে। সো গাইস, আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। বাই বাই।